শুভ সন্ধ্যা বন্ধুরা। গল্প হলেও সত্যির আরেকটি পর্ব নিয়ে আমি সোমশুভ্র উপস্থিত হয়ে গেলাম আজকে শনিবার রাতে। তোমরা যদি কেউ উপস্থিত থাকো তো আমাকে জানাও যে আমি ঠিকমতো তোমাদের কাছে পৌঁছচ্ছি কিনা। সেটা জানতে পারলে আমার খুব ভালো হয়। তোমরা যদি কেউ উপস্থিত হয়ে থাকো তাহলে আমাকে একটু জানান দাও যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। আপাতত আমি শুধুমাত্র চৈতিকে দেখতে পাচ্ছি, তো আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে? চৈতি যদি একটুখানি আমাকে বলে দাও। যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, চৈতি বলে দিয়েছে সব ঠিকঠাক আছে। সুদীপ্তা জয়েন করেছো খুব সম্ভবত, দেখতে পাচ্ছি। আস্তে আস্তে নিশ্চয়ই বাকি বন্ধু বান্ধবেরাও এসে যাবেন। বেশিক্ষণ সময় নষ্ট করাটা উচিত নয়। আমি সবসময় মনে করি একে রাতের বেলা, তারপরে তোমরা গল্প টল্প শুনে অনেকের খাওয়া দাওয়ার বিষয় থাকে। শুভ সন্ধ্যা সুদীপ্তা। এই ফিডব্যাকটা খুব দরকার যে আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। কারণ ইন্টারনেট কিন্তু মাঝে মাঝেই ভয় দেখাচ্ছে এবং প্রতিদিনই দেখায় স্লো কানেকশন এরকম একটা অদ্ভুত ভয়, হুমকি, এটা প্রায়ই দেখায়। প্রায় প্রত্যেকটা লাইভেই একটা স্লো কানেকশন প্রম্পট আসবেই আসবে। অতএব ওটা দেখে একটুখানি আমি প্রথম ঘাবড়ে যেতাম। পরে দেখলাম ওই স্লো কানেকশন নিয়েই দিব্য আমরা একটা সেশন কমপ্লিট করে ফেলতে পারছি। তো এখনও মাঝে মাঝেই অন্তর্জাল আমাকে চোখ রাঙাচ্ছে স্লো কানেকশন। কিসের যে স্লো কানেকশন আমি তো বুঝে উঠতে পারছি না। একদম ওয়াইফাইয়ের পাশে বসে আছি আর ফোনের নেটটাও অন করা রয়েছে। তো যাই হোক, আমি যে ঠিকমতো পৌঁছাচ্ছি এটাই শুনে ভাল লাগলো। প্রথমে বলে রাখি যে শুক্রবার দিন আমাদের আসার সময় সেটা কিন্তু ঠিকই আছে, সেটা ভুল নেই যে আজকে থেকে বা এই সপ্তাহ থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে, শনিবারে হবে এখন থেকে, সেটা নয়, শুক্রবারেই হবে। কিন্তু অনেক সময়তে শুক্রবার দিন আমাদের কিছু কাজ পড়ে যায়, কিছু ব্যক্তিগত কাজ পড়ে যায় হয়তো, তাই শুক্রবার দিন আসা সম্ভব হয় না। সেই কারণে শনিবার দিন তখন আমরা আসি। তাপসীদি এসেছো? না দিদি, তোমার দেরি হয়নি, কারণ আমি এখনও গল্প শুরু করিনি। আমি একটু অপেক্ষা করছি আরেকটু আসর জমার জন্য। আমার বউ, তাকে তো থাকতেই হবে, সে আছে। আমার এক বোন সুদীপ্তা, সে এসে গেছে। আমার এক দিদি তাপসীদি চলে এসেছে। কিন্তু আরও কয়েকজন ভাই বোন বা পরিবারের সদস্য বন্ধু বান্ধব বাড়লে গল্পটা বলতে ভালো লাগে আর কি। নয়তো সবটাই তো পাওয়া যায় এই গ্রুপের দেওয়ালে, আর ইউটিউবে তো থাকেই, সেটা তো শেয়ার করা হবেই। মোটামুটি দেখতে পাচ্ছি জনা চারেক সদস্য উপস্থিত। আমি আমার গল্পের ঝুলি কিন্তু শুরু করে খুলে ফেলছি, কারণ তোমাদের একটা খাওয়া দাওয়ার পর্ব রয়েছে অনেকের। তো বেশি দেরি করিয়ে দিলে কিন্তু আমি হয়তো গৃহযুদ্ধের কারণ হয়ে যেতে পারি। কাজেই সেই জন্য আমরা খুব বেশি দেরি করব না। এই তো রুবি ম্যাডাম এসে গেছেন একদম। তো আমি শুরুতে যেই কাণ্ডটা করি সেই কাণ্ডটা একবার করে ফেলি, যে আমরা যখন এই ধরনের অতীন্দ্রিয় জগৎ নিয়ে আলোচনা করি তখন একটি সুরক্ষা বলয়ের মধ্যে বসে করাটাই সমীচীন, করা উচিত। আর এই যে
ভদ্রলোক রয়েছেন, এই বিরাট একজন ভদ্রলোক আমার সঙ্গে সঙ্গে থাকেন। তিনি হচ্ছেন আমার সুরক্ষা বলয়। তিনি গল্প শুনতে বসেন আমার সঙ্গে প্রত্যেক দিন। তিনি বসেছেন সামনে, আর এই বুকে এদিকে মা রয়েছেন, এদিকে ঠাকুর রয়েছেন। কাজেই ওই রাম লক্ষ্মণ বুকে আছে, ভয়টি আমার কি, সেরকম ঠাকুর মা বুকে আছে, ভয়টি আমার কি, সেই অভয় বাণী দিয়েই আমরা আমাদের আজকের ঘটনার ঝুলি খুলে বসব। আরও একবার বলে দিই যে আমাদের কিন্তু শুক্রবারেই টাইম, কিন্তু কোনো একটি বিশেষ কারণে শুক্রবার দিন আমি উপস্থিত থাকতে পারিনি, সেই জন্য আজকে এলাম তোমাদের সঙ্গে আড্ডা জমাতে। তো আজকে শুরু করি গল্প হলেও সত্যির ঝুলি। খুলে ফেলছি। হ্যাঁ, সেটা প্রথম আমি একটি কথা বলবো প্রত্যেককে। আমার কাছে সরাসরি এ ধরনের মন্তব্য কিন্তু আসে না। আমি খুব সৌভাগ্যবান যে আমাকে সরাসরি কখনো কোনো রকম মন্তব্যের মধ্যে পড়তে হয় না, কিন্তু তবুও আমি কখনো কখনো বুঝতে পারি হয়তো যে কারুর গল্প, মানে কেউ যখন অনুষ্ঠানে বলছেন তার জীবনের ঘটনা বা তার শোনা কাহিনী, সেগুলোকে অনেকের মধ্যে একটু অবিশ্বাসের একটা ছোঁয়া কিন্তু কথার মধ্যে একটু জানি ইঙ্গিত থাকে একটা দুটো জায়গাতে। তো আমি একটা কথা বলি যে যা অলৌকিক, যা অতীন্দ্রিয়, তা কিন্তু অদ্ভুত। এইটা ঠিক আমার তোমার যুক্তি মেনে, লজিক মেনে কোনটা আমার বিশ্বাস করতে ইচ্ছে করে আর কোনটা আমার বিশ্বাস করতে ইচ্ছে করে না, আমার মন মর্জি বুঝে কিন্তু ঘটনা ঘটে না। ঘটনার নিজের নিয়ম মাফিকই ঘটে, এবং সেগুলো অত্যন্ত অদ্ভুত বলেই সেগুলো অলৌকিক বা অতীন্দ্রিয়। আর অত্যন্ত অদ্ভুত, প্রায় গল্পের মতো বলেই এই ক্যাপশনটা গল্প হলেও সত্যি। কাজেই যারা পরিবেশন করেন এখানে, তাদের জীবনের অভিজ্ঞতা বা তাদের শোনা বিশ্বাসভাজন কারুর অভিজ্ঞতা, তারা কিন্তু সম্পূর্ণ সেটাকে সত্য জেনে এবং সত্য মেনেই তোমাদের সামনে পরিবেশন করেন। শুধুমাত্র ওই টিআরপি বাড়ানোর মতো সিরিয়ালের সেই কাণ্ডটা কিন্তু নয়। শুধুমাত্র মুখরোচক কিছু পরিবেশন করব যেগুলো মানুষকে খুব চমকে দেবে, তাক লাগিয়ে দেবে, সেরকম গিমিক্স কিন্তু নয়। আমি তাদেরকে বিশ্বাস করি, যারা পরিবেশন করেন আমি তাদেরকে সম্পূর্ণ বিশ্বাস করি। সেই জন্যই এখানে এই মঞ্চ থেকে তারা তাদের জীবনের কাহিনী তোমাদের সঙ্গে ভাগ করে নেন। আমাদের জানাশোনার বাইরে যে বিরাট প্রকাণ্ড একটা জগৎ রয়েছে ভাই, সেটা কিন্তু তাক লাগিয়ে দেওয়ার মতো। কাজেই সেগুলোকে গাঁজাখুরি ভাবাটা কিন্তু একদম বুদ্ধিমানের বিষয় নয়। আজ যাকে গাঁজাখুরি মনে হচ্ছে, ভগবান না করুন কালকে হয়তো খুব কষ্ট করে সেটাকে সত্য বলে হজম করতে হবে। কাজেই কেউ যে আসর মাতানোর জন্য মুচমুচে বানানো গল্প বলছেন, এটা কিন্তু ঠিক নয়। আর আমি যখন এই গ্রুপটা খুলি, তখন আমাকে একজন দুজন প্রশ্ন করেছিলেন যে দাদা, গ্রুপের কোনো নিয়মাবলী কিছু লেখা ছিল না তো, কোনো নির্দেশ? তো নিয়ম কি, এই গ্রুপের নিয়মটা কি? আমি একটি কথাই তাদেরকে বলেছিলাম যে গ্রুপের একটি নিয়ম যে কারুর সম্বন্ধে কোনো রকম কটু মন্তব্য করা চলবে না। কারণ দেখা বা না দেখা আমাদের হাতে, বিশ্বাস করা বা না করা সেটাও আমাদের হাতে। হয়তো কারুর গল্প ভালো লাগলো না, কারুর পরিবেশনা আমার মন ছুলো না, কারুর কথা আমার বিশ্বাসযোগ্য মনে হলো না, নাই হতে পারে। কারুর ওপর জোর জবরদস্তি নেই, নাই হতে পারে। কিন্তু সেইটাকে
বা সেই মানুষটিকে ব্যক্তি আক্রমণ করে যে আপনার পরিবেশনা ভালো না, কি আপনার গল্প বিশ্বাসযোগ্য না, এই ধরনের কথাগুলো আমি বলবো নিজের কাছে রাখাটাই সবচেয়ে ভালো। কাউকে যদি উৎসাহিত না করতে পারি, অনুৎসাহিত করার কোনো অধিকার কিন্তু আমাদের নেই। আমাদের কাছে সবসময়তে স্কিপ অপশান আছে, ব্লক অপশান আছে, আনফলো অপশান আছে, এমনকি গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার অপশানও আমাদের আছে। কাজেই একটি নিয়ম এই গ্রুপে, সেটা হচ্ছে কাউকে কখনো আঘাত করা চলবে না। তাকে যদি অপছন্দ হয়, তার পরিবেশন যদি মনোগ্রাহী না লাগে, সেটা আমি ইগনোর করতে পারি, কিন্তু আঘাত করা চলবে না। কারণ এখানে আমরা আনন্দ করতে আসি এবং আমাদের অনেকের কাছে যা সত্য, অন্যের কাছে সেগুলো অবিশ্বাসের কারণ। সেইটা একটা কষ্ট থাকে মানুষের মনে, যে কেউ তো আমার কথা বিশ্বাস করলো না, কিন্তু এটা তো ঘটেছে আমার জীবনে। আমরা উৎসাহ নিয়ে তার কথা শুনি, তার যাতে মনে না হয় যে সে একা বা সে কোনো মানসিক রোগে ভুগছে। বাড়ির কেউ হয়তো তাকে বিশ্বাস করেনি, কিন্তু এই বন্ধুরা তাকে বিশ্বাস করে। এইটা কিন্তু তার আত্মবিশ্বাসটা বাড়িয়ে দেয় অনেক গুণ। কাজেই কোনো রকমভাবে কাউকে আঘাত করার আমি ঘোর বিরোধী, এবং এটি আমার একমাত্র গ্রুপের নিয়ম, যে কাউকে কোনোদিন কেউ আঘাত করো না, দয়া করে। যদিও এরকম ঘটনা ঘটেনি বিশেষ এই গ্রুপে, কিন্তু আমার মনে হলো একবার একটু বলে দেওয়া দরকার। সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সবাই বন্ধু, সবাই সুহৃদ। গল্প হলেও সত্যি পরিবার, সকলের পরিবার, সকলে সকলকে বিশ্বাস করবে। কারণ পরিবারের এক মানুষ আরেকজনকে যদি বিশ্বাস না করে, তাহলে সে পরিবার তো ভেঙে যাবে ভাই, সেই পরিবার তো থাকবে না। কাজে আমরা প্রত্যেকে প্রত্যেকের হাত ধরে থাকবো, আর কেউ বিশ্বাস করুক না করুক, আমরা বিশ্বাস করব তাদের কথা। তো এইবারে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, মাস্টারমশাইগিরি অনেকটা হলো। আমার বয়োজ্যেষ্ঠ অনেকে রয়েছেন এখানে, আমার বড় বড় দিদিরা রয়েছেন এখানে। আমি যদি ভুল বলে থাকি দিদি আমাকে মার্জনা করো, কিন্তু আমার মনে হয় তোমাদের মনের কথাও এইটি। সেই জন্য আমি বললাম যে যারা আমরা এখানে আছি, ইউটিউবেও কখনো কিন্তু কোনো কটু মন্তব্য, অবশ্য আমার ভাগ্য খুব ভালো, আমি সেরকম মন্তব্য প্রায় পাইনি। তবু একটি দুটি যেগুলোতে একটু সন্দেহের জানি ছোঁয়া ছিল, সেই তাদের জন্য বলছি যে ভালো না লাগলে স্কিপ করে যেতে পারো কিন্তু। তো এইবারে আমি আমার গল্পের ঝুলিটা খুলে বসি। আশা করি সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। তো যেই বিষয়টি আমি আজকে প্রথম যেই ঘটনাটা দিয়ে শুরু করব, ঘটনাটা কিন্তু আমাদের আমার একটা ফোন এসে গেছিল। আমাকে কি আবার দেখা যাচ্ছে, ঠিকঠাক রিজিউমড হয়েছে? যদি একটু বলো। একটা ফোন এসে গেছিল। আশা করি আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে আবার। আচ্ছা, আমি গল্প নিয়ে এগোচ্ছি, আশা করছি আমাকে শোনা যাচ্ছে। তো প্রথম যেই, হ্যাঁ দিদি ভালো, তুমি ঠিক বলেছো গো, ঠিক আছে, যে ব্যাস তাহলে আমি শুরু করি। ঘটনাটা হচ্ছে আমার এক ভাই, যেরকমভাবে তোমাদের সবাইকে পেয়েছি আমার পরিবারে, সেইভাবে এই ভাইকেও আমি আমার ইউটিউবের মাধ্যমে পেয়েছি। ভাইয়ের নাম হচ্ছে অভিজিৎ। অভিজিৎ ভাইয়ের একটা গল্প, আমি ঘটনা বলবো। যেই ঘটনাটা ও কিন্তু বলল যে দাদা এটা যে কি ঘটলো, এই ঘটনাটা যে কি, আমি না এর কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। এই ঘটনাটাকে আমি
কোন ক্যাটেগরিতে ফেলবো আমি বুঝতে পারছি না। এটা কি অলৌকিক, এটা কি ভৌতিক, এটা কি দৈবিক, এটা কি আমি বুঝতে পারিনি। তবে একটা অদ্ভুত ঘটনা আমার জীবনে ঘটেছে। ঘটনাটা কি, এই ভাইটি থাকে মালদাতে, একদম মালদা প্রপার টাউনে সে থাকে। স্টেশন থেকে তার বাড়ি খুব একটা দূরে নয়, এবং তার বাড়ি যেইখানে, তার পাশে, ঠিক তার বাড়ির পাশেই এক খুব জাগ্রতা মা রয়েছেন, শ্যামা মা, মা কালী রয়েছেন, মা বামন্তী কালী। আমি জানি না, তোমরা হয়তো যারা উত্তরবঙ্গের মানুষ, তাপসীদি তুমি আছো বা অনেকেই আছেন, তো হয়তো বামন্তী মায়ের কথা কেউ শুনে থাকতেও পারো মালদাতে। তো সেই মালদার বামন্তী মায়ের ঠিক পাশের বাড়িটাই হচ্ছে এই ভাইটির বাড়ি। আর বাড়িটার আর্কিটেকচার একটু অদ্ভুত রকমের, মানে অদ্ভুত বলতে কি, তার একতলাটাই না দোতলার সমতুল, অনেকটা উঁচু, অনেকটা উঁচু একটা ফাউন্ডেশন ওপরে তাদের বাড়িটা। মানে একতলার যে জানলা বা একতলার যে বারান্দা, সেটা কিন্তু প্রায় 1.5 তলার কাছাকাছি সাধারণ বাড়ির। তো ওদের বাড়ির সামনেটা দিয়ে একটা এরকম রাস্তা চলে গেছে, গলিপথ মতো, এবং গিয়ে এল প্যাটার্নে আবার ঘুরে গেছে রাস্তাটি, এরকম সোজা গিয়ে আবার এরকম বাঁ দিকে বাঁক নিয়েছে রাস্তাটি। মানে বামন্তী মায়ের মন্দির, তারপরে ওর বাড়ি, বাড়িটার সামনে দিয়ে একটি রাস্তা সোজা চলে গিয়ে এরকম করে বাঁ দিকে বেঁকে চলে গেছে। তো এই প্যাটার্নে হচ্ছে বাড়িটা। তো আর ওই যে খাঁজটা, মানে যেইখান দিয়ে বেঁকছে টার্নিং পয়েন্টটা, সেখানে একটি বাড়ি আছে। বাড়ির যারা সদস্য তারা খুব একটা অবস্থাপন্ন মানুষ নন, কাজেই ওই তাদের দরজাটা না একদম মানে টিনের দরজা, মানে টিনের দরজা, মানে একদম খুব সাধারণ একটা টিনের দুপাল্লার একটা দরজা তাদের বাড়ির দরজাটা। তো ও বলছে যে দাদা, একদিনকে হয়েছে কি, যে রাত্রির বেলাতে, এটা হচ্ছে 2017 সালের ঘটনা, 2017-এ এই সামারের সময়, এই গরমকালের ঘটনা। তো একতলাতে ও শোয়, ওর দিদাসন, আর ওপরে মা বাবা বোন, তাদের শয়নকক্ষ ওপরে দোতলায়। আর এই ভাইটি আমাদের সকলেরই, যার যেরকম অভ্যেস আছে না, যে একটু বেশি রাত অবধি আমরা ইন্টারনেট ব্রাউজ করি, ইউটিউব দেখি, আমরা নানান রকমের রিলস টিলস দেখি টেখি, গল্প টল্প শুনি টুনি, আর করে তারপরে ও ঘুমোতে যায়। মানে মোট কথা শুতে শুতে একটু রাত্রির হয়, আর ওঠেও একটু বেলাতে। এই রকম এই অভ্যেসটা বোধহয় আমাদের কম বেশি সকলেরই আছে। আমরা একটু নিশাচর মানুষ, আমরা একটু রাত্রির দিকে শুই। তো এই ভাইটিরও সেই রকম অভ্যেস। তো ভাইটি বলছে, আমি শুয়েছি দাদা, এবং ভাই কিন্তু নতুন এই পাড়ার নয়, অভিজিৎরা এই পাড়াতে 34 বছর ধরে বাস করছে, 34 বছর। আর এই পাড়া নিয়ে কোনো রকমের কখনো কোনো খুব রহস্যজনক কথাবার্তা বা খুব ভৌতিক কিছু বা অলৌকিক কিছু খুব যে ঘটেছে এরকম গল্প শোনেনি। তবে আরেকটা পয়েন্টে আসছি, অলৌকিক কিছু ঘটেনি বললেও আবার সঠিক ভাষণ হয় না, সেই পর্বটা আমি একটু পরে আসছি। তো হয়েছে কি, সেই রাত্রিরে ও শুয়েছে, শুতে শুতে ওর হয়ে গেছে প্রায় 1:30 এরকম হয়ে গেছে। হ্যাঁ, রাত্রির 1টা-1:30 হয়েছে ওর শুতে। বলছে দাদা, হঠাৎ করে বলে, আমার তো তখন ঘুমটা, এই ভাইয়ের ঘুমটা না খুব পাতলা ঘুম, খুব পাতলা, তো ওর খুব সহজেই ঘুম ভেঙে যায়। আর একটা জিনিস এই ভাইয়ের সম্বন্ধে বলে রাখি, যে ভাইয়ের সিক্স সেন্স যেটা, সেটা কিন্তু খুব প্রবল,
মানে আমাদের প্রত্যেকেরই তো একটা ইনস্টিংক্ট থাকে যেটা আমাদেরকে বলে দেয় যে কোন ঘটনাটা স্বাভাবিক আর কোন ঘটনাটা ঠিক জানি স্বাভাবিক নয়, এটা আমাদেরকে বলে দেয় অনেক এরকম ঘটনা। তো এখানে কি হয়েছে যে এই ভাইটির কিন্তু সেই সেন্সটা, সেই ইনস্টিংক্টটা, সেই ষষ্ঠ ইন্দ্রিয়টা অতিমাত্রায় জাগ্রত। ও খুব সহজেই কিন্তু বুঝতে পারে যে কোন জিনিসটা কোন দিকে গড়াতে চলেছে, কি ঘটতে চলেছে, কোন মানুষের স্বভাব চরিত্র কীরকম। ও বলল আমার এটা খুব স্বাভাবিকভাবেই আসে। তো এটা ওর একটা গিফট আমরা বলতে পারি, যেটা ঈশ্বর ওকে দিয়েছেন। তো বলছে আমার না একটা কানের কাছে একটা হালকা একটা আওয়াজ, ঠুং 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 করে একটা আওয়াজ শুনতে শুনতে বলে আমার না তখন আস্তে আস্তে ঘুম ভেঙে গেছে। এবং গভীর ঘুম হঠাৎ করে ভেঙে গেলে যেটা হয় বলে আমার না মাথাটা যন্ত্রণা করতে শুরু করেছে। হঠাৎ করে ঘুম ভাঙলে আমাদের অনেক সময় মাথাটা ব্যথা করে। বলে এইবারে তো মুশকিল হচ্ছে, আমি দেখছি মানে শুনছি যে টিন কেউ পিটাচ্ছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই রাস্তার বাঁকে যেই বাড়িটা রয়েছে, যার দরজা টিনের, সেই দরজার মধ্যে কেউ বাড়ি মারছে। হতে পারে বিপদ আপদ কিছু ঘটতেই পারে, কিন্তু কোথাও কোনো হইচই নেই, কোথাও কোনো মানুষের জেগে ওঠার কোনো রকমের, একটা জায়গাতে যদি খুব জোরে জোরে আওয়াজ হয় কী হবে, সেখানের পাড়ার লোকজনেরা সজাগ হয়ে যাবে, বাইরে বেরিয়ে আসবে, সেরকম কিন্তু কিছু হচ্ছে না তখনও। আর বলছে দাদা এই টিন পেটানোর যেই ব্যাপারটা, এই টিন পেটানোটা না বলল একটা নির্দিষ্ট রিদমে, বলল একটা নির্দিষ্ট ছন্দে তালে তালে হয়ে যাচ্ছে, মানে এলো পাথাড়ি দুম দুম দাম দাম এরকম না, একটা ঠং 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 এরকম একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করে কেউ টিনটাকে বাজাচ্ছে এবং বেশ জোরে বাজাচ্ছে। বলল আমার খুব দেখতে ইচ্ছে করছে যে কে, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে যে আমার দেখা উচিত না। বলে আমি কিন্তু পরিষ্কার, আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিচ্ছে যে দেখা উচিত না। জানলা দিয়ে অতি সহজে দেখতে পাওয়া যায়, আর ওর জানলাটা তো অনেকটা হাইটে। বলছে আমাকে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে যে না, দেখো না। আর অদ্ভুত ব্যাপার হয়েছে, ওদের ওই বামন্তী মায়ের মন্দিরে সারা রাত্রির আলো জ্বলে, গোটা রাস্তাটা কিন্তু অনেকগুলো স্ট্রিট ল্যাম্প আছে যেগুলো আলোকিত থাকে সবসময় প্রতি রাতে। সেই রাত্রে কোনো এক অজানা কারণে প্রত্যেকটা আলো নিভে গেছে। সেই রাত্রে কিন্তু কোনো আলো জ্বলছে না, আলোগুলো সব নিভে গেছে। তো বুঝতেই পারছো যে রাস্তাটা একেবারে একটা অন্ধকারের মধ্যে অদ্ভুত একটা লীন হয়ে আছে। এবারে বলছে যে আমি তো ভাবছি আমি কি করব, আমি কি দেখবো, আমি কি দেখবো না, কিন্তু আমাকে কেউ যেন বলছে, মানে ভেতরের সত্তাটা বলছে যে না তুই দেখিস না। বলে তারপরে কি হলো, বলে আমি হঠাৎ করে শুনলাম যে আমাদের পাশের বাড়িতে একটি ভদ্রলোক, ভদ্রমহিলা এবং তাদের একটি ছোট সন্তান, ইয়াং একটি কাপল, তারা থাকে। বলে আমি শুনছি যে সেই ভদ্রমহিলা তার স্বামীকে বলছেন না না তুমি বাইরে যেও না, তুমি বাইরে যেও না, তুমি না একটা কাজ করো, তুমি দরজার গোড়ায় একটু জল ছিটিয়ে দাও, তুমি দরজার গোড়ায় একটু জল ছিটিয়ে দাও। এই কথাটা ও শুনতে পাচ্ছে। তো এই যে তুমি বেরিয়েও না, এটা তো কোনো স্ত্রী বলতেই পারেন স্বামীকে যে রাতের বেলা তুমি কেন বেরোচ্ছ শুধু শুধু, বিপদ আপদ যদি কিছু ঘটে। আর এই যে জল ছিটিয়ে দাও, আমরা কোন সময়তে গঙ্গা জল ছিটাই, যে সময় আমাদের মনে হয় যে ব্যাপারটা ঠিক স্বাভাবিক নয়, অন্য কোনো বিষয় আছে। আর এই ভাইটি বলছে বলে আমার এক্স্যাক্টলি তাই মনে হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটছে, ঘটনাটা কিন্তু অতীন্দ্রিয়, এটা কিন্তু
স্বাভাবিক কোনো ঘটনা না। এই রকমভাবে ভীষণভাবে এই আওয়াজটা চলছে। বললো এক নাগারে চললো 15 মিনিট। বললো দাদা 15 মিনিট রাতের বেলায় সব যখন নিশ্চুপ, বলে 15 মিনিট যদি এক নাগারে কেউ একটা টিন পিটায়, তোমার সবার কাছে তো এই আওয়াজটা পৌঁছে যাওয়ার কথা। আর মানে সকলের মানে কান ঝালাপালা হয়ে যাওয়ার মতো উপক্রম, বেশ জোরে হচ্ছে। তো এই ভাবে তো কেটে গেল, মানে রাত্রিটা কেটে গেল। সকালবেলাতে উঠে বললো ওই বাড়ির দরজাতে কিন্তু কোনো আঘাতের চিহ্ন, বললো একটা খুব সাধারণ টিনের, মরচে পড়া টিনের একটা পাত। আমি জোর দিয়ে কেন বলছি না, এই ভাই না গল্পটা যখন আমাকে বলেছে, ও পুরো ওর পাড়ার ভিডিওটা আমাকে পাঠিয়েছে। মানে খুব সুইট, ও যে পুরো আমাকে গল্পটা যাতে আমার কাছে পরিষ্কার হয়, ও পুরো রাস্তাটা দিয়ে হেঁটে গিয়ে ওর বাড়িটা কতটা ওপরে, ওর জানলাটা কোথায়, ওই বাড়িটার পজিশন সেখানে কি, পুরো আমাকে 3-4টে ভিডিও ছোট্ট ছোট্ট করে ও আমাকে পাঠিয়েছে। দাদা এই জায়গা দিয়ে হয়েছিল, এই জায়গাটার কথা বলছি, এরকম করে। সো সুইট অফ হিম যে ওটা আমাকে পাঠিয়েছে। তা আমার বুঝতে অসুবিধা হচ্ছে না। তো যেই বাড়িটা দেখলাম, যার দরজাটা নাকি পিটানো হয়েছিল, দরজাটা না একদম মরচে ধরা, একদম সেই প্রাচীন টিনের দরজা, যেটা ওই 15 মিনিট ধরে যদি কেউ অত জোরে জোরে পিটায়, সে কিন্তু দুমড়ে মুচড়ে যাবে। আমি দেখেছি তো ছবিটা, মানে ভিডিওতে দেখেছি, একদম খুব উইক একটা দরজা। এবং এইটা নিয়ে এই আওয়াজটা কিন্তু এই অভিজিতের বাড়ির সবাই শুনেছেন। কেউই কোনো এক অজানা কারণে কেউ রিয়্যাক্ট করেনি, কেউ বেরিয়েও আসেনি, কেউ মানে এইটা নিয়ে ও বলল পরবর্তীকালে কোনো আলোচনাও হয়নি দাদা যে কি হয়েছে। বলে আমি জানি না কেন সবাই কিন্তু মুখে কুলু পেটেছিলেন। বাড়ির মধ্যে নিজেদের মধ্যে হয়তো আলোচনা করছেন, কিন্তু কেউ পাড়াতে বেরিয়ে কোনো আলোচনা হয়নি। বিশেষ করে এই কারণেই যে যাদের দরজাটা বাজানো হয়েছে তারা নিজেরাও কিছু বলেননি, তাদের মধ্যেও কোনো অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যায়নি। ঘটনাটা এইটুকুই। এবারে ও বলছে তাহলে এটা কি ছিল, কেন এরকম 15 মিনিট ধরে, আর সেদিনকেই আলোগুলো নিভে গেল, সেদিনকে ওরকমভাবে দরজাটা পেটানো হলো। যদি আমি মানলাম যে আলো নিভিয়ে কেউ চুরি বা ডাকাতি বা আক্রমণের বা কোনো হিংসার আশ্রয়ে নিতে এসেছিল, তাহলে তো একটা মানুষের গালমন্দ বা মানুষের একটা কিছু আওয়াজ তো পাওয়া যেত, তার উপস্থিতি বোঝা যেত, তাদের পায়ের আওয়াজ, তারা যে হাঁটাচলা করছে, কিছু তো একটা বোঝা যেত। মানে ইট ওয়াজ এ সাইলেন্ট নাইট, খুব চুপচাপ একটা রাত ছিল। এবারে বলছে দাদা আমার একটা জিনিস আমরা ছোটোবেলার থেকে শুনে বড় হয়েছি, যে আমাদের বামন্তী মা অনেক সময় রাত্রির বেলায় রাস্তা ধরে হাঁটেন, এবং 34 বছর তো ও বাস করছে এই পাড়ায়। বলে নূপুরের ছুম 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 আওয়াজ কিন্তু আমরা সবাই কখনো না কখনো পেয়েছি, যে কেউ নূপুর পায়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে পায়চারি করার মতো। এবং এটা কথিত আছে যে বামন্তী মা এতটাই জাগ্রতা যে তিনি অনেক সময় সন্ধেবেলায় ঘুরতে বেরোন পাড়ায়, আর মায়ের নূপুরের শব্দ তখন শোনা যায়। তবে এই শব্দ যে রোজ শোনা যায় তা কিন্তু নয়। বলল 9 মাসে 6 মাসে একবার, হয়তো বছরে একবারই শোনা গেল। যে ভাগ্যবান সে শুনতে পেলেন। বলল আমি নিজে শুনেছি ছুম ছুম পায়ের শব্দ। বলল আমাদের নিজেদের মধ্যে যখন আলোচনা হয়েছে তখন এটাও একটা মনে হয়েছে যে মা তো ওই রাস্তাতে হাঁটেন, আর এই যেই বাড়িটির কথা বলা হচ্ছে
এই বাড়ির ভদ্রলোকেরা ওই বাড়ির সামনে অনেক সময় মানুষের রাস্তার কুকুর বিড়ালকে খাবার দেয় না, ওই ভাত মেখে, ভাত টাত মেখে, মাছ মাংস মেখে ওই যে খাবারগুলো দেয় রাস্তার ধারে ধারে, এটা তো ভীষণভাবে এঁটো। তো হয়তো এটা হতেও পারে যে মা হয়তো হাঁটার পথে এঁটো কাটা উচ্ছিষ্ট দেখে রুষ্ট হয়েছেন এবং তিনি তার ক্রোধ প্রকাশ করেছেন, এটাও কিন্তু হতে পারে। কাজে এইটা অলৌকিক, এটা ভৌতিক না এটা ঐশ্বরিক, সেই ঘটনা কিন্তু ও বুঝতে পারেনি। বলছে দাদা তুমি এটা যদি কোনো ব্যাখ্যা পাও আমাকে বলো। তো ব্যাখ্যা তো আপাত দৃষ্টিতে ভাই আমিও সেরকম কিছু খুঁজে পেলাম না, তবে অবশ্যই সেদিনকেই আলোগুলো বন্ধ হয়ে যাওয়া এবং শুধুমাত্র দরজার শব্দ কিন্তু কোনো মানুষের উপস্থিতি টের না পাওয়া, কোনো এক অজানা ভয়ে পাড়ার কোনো বাড়ি থেকে কোনো লোকের না বেরোনো, এগুলো একটু অস্বাভাবিক তো বটেই। আর ওই যে বামন্তী মায়ের নুপুর পায়ে দিয়ে হেঁটে যাওয়ার কথা, সেটা তো ওই পাড়ার কিংবদন্তি, হতেও পারে। আর এই যে আমরা খাবার দিই, খাবারটা অবশ্যই দেওয়া উচিত, নিশ্চয়ই। অবলা জীব তাদেরকে কে খাবার দেবে না, তাদের তো দেওয়া উচিত। কিন্তু অনেক সময় না অনেকে একদম চলাফেরার পথের মাঝে পরিবেশন করে দাও, অনেকে করে দেয়, সেটা কিন্তু উচিত না। কারণ ওই এঁটো কাটা পেরিয়ে যাতায়াত করা এটা কিন্তু ভালো নয়। রাস্তার মধ্যে সেটা এঁটো হয়ে রইল, তো তার মধ্যে মাংসের ছাট থাকতে পারে, মাছ থাকতে পারে এবং অন্ন তো আছেই, ভাত আছে, সেগুলো এবারে ফেলে ছড়িয়ে সেই যে রাস্তার মধ্যে একটা এঁটো কাটা আবর্জনার পরিমণ্ডল তৈরি হলো, সেটা কিন্তু খুব ভালো একটা এনার্জি রেডিয়েট করে না। আমাদের কাজটা হয়তো খুব ভালো হলেও, উদ্দেশ্যটা সৎ হলেও এক্সিকিউশনের সময়তে হয়তো আমরা কিছু ভুল করে ফেলি। আর নিজের বাড়ির সামনেটায়, নিজের দরজায় আমরা সব সময় একটা কথা বিশ্বাস করি, জানো তো, সে কথাটা হচ্ছে, আমি আমার ছোটোবেলাতে শুনতাম, আমার মামার বাড়িতে বলে, আমার মামার বাড়িতে শোয়ার আগে রাত্রির বেলাতে না ঘর মোছা হয় এবং প্রত্যেক ঘরে ধূপকাঠি জ্বালানো হয়, গঙ্গা জলের ছড়া দেওয়া হয়। এটা সবসময় সবার পক্ষে করা সম্ভব না, কিন্তু আমার মামার বাড়িতে এটা মানা হয়। আমি শুনেছি যে কেন মানা হয়, বলে যে রাত্রির বেলায় যখন আমরা ঘুমিয়ে পড়ি, অনেক শুভ আত্মাও কিন্তু আমাদেরকে ভিজিট করতে আসেন এবং তাদের ভিজিটটা খুব ভালো, তারা এসে আমাদেরকে আশীর্বাদ করে যান, আমাদেরকে আশীর্বাদ করতে তারা আসেন। কিন্তু আমার ঘরের দ্বারে যদি নোংরা থাকে, আমি যদি অপরিষ্কার থাকি, তখন কিন্তু তারা রুষ্ট হয়ে সেই জায়গা থেকে ফিরে যান। বাড়ির দরজা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হয়, কারণ মা লক্ষ্মী সৌভাগ্য বাড়ির দরজা দিয়েই কিন্তু প্রবেশ করেন। আর সমস্ত সময় সমস্তটা ঘর দোর এবং নিজেকে, আমার মা যেটা করতেন, শুতে যাওয়ার আগে আমরা একদম না সেই জামা কাপড় ছেড়ে হাত মুখ সাবান দিয়ে ধুয়ে, মা চুল বাঁধতেন তেল টেল দিয়ে, একটা টাইট করে বিনুনি করতেন, আমাকে জামা কাপড় ছাড়াতেন, আমার বাবাকে বাধ্য করতেন তার জামা কাপড় ছাড়তে। মোট কথা আমরা একদম পরিষ্কার হয়ে শুতাম, কারণ মায়ের একটি ভার্সন ছিল, মায়ের একটি কথা ছিল যে ঘুম হচ্ছে যোগ, যোগনিদ্রা। হ্যাঁ, যে আমরা আমাদের শোয়াটা কিন্তু খুব পবিত্র, আমরা ওই সময় অনেক কিছুর সঙ্গে কানেক্ট করি নিজেদেরকে। সেই জন্য আমাদের খুব পরিষ্কার বিছানায়, পরিষ্কার ঘরে, পরিষ্কার শরীরে, পরিষ্কার মনে আমাদের শুতে হয়, কারণ শোয়াটা একটা যোগ।
একটি শবাসন যেটা আমরা বলি, তো শোয়াটা কিন্তু এক ধরনের যোগ। কাজেই শোয়াটা খুব পবিত্র হওয়া দরকার। তো হয়তো বাড়ির সামনে ওই যে এঁটো কাটা ফেলে রাখাটা, ওটাই হয়তো এই ঘটনাটা ঘটার কারণ। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার ব্যাখ্যাতে এইটাই দাঁড়ায়। এবারে দ্বিতীয় ঘটনায় চলে যাই। দ্বিতীয় ঘটনাটি আমাকে বলেছে আমার ছাত্রী। আমার দুজন ছাত্রীর কাছ থেকে আমি দুটো গল্প পেয়েছি, ঘটনা পেয়েছি। তো এই যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি, এই ঘটনাটা যার সঙ্গে ঘটে, তখন আমার সেই ছাত্রী, মানে গত বছর সে ছিল ক্লাস 8-এ, আজ সে ক্লাস 9-এ পড়ে। এবং ওরা সবাই মোটামুটি এই সোশ্যাল মিডিয়ার যুগে জানে যে তাদের স্যার এই ধরনের গল্প সংগ্রহ করেন সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। তো এক বন্ধু বলে, স্যার স্যার ওর একটা গল্প আছে, আপনাকে বলতে চায়। কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করি, হ্যাঁ রে কিসের বল, আমি শুনি, ও এতটা ভয় পেয়ে যায়। আমি কিন্তু অদ্ভুত একটা ভীতি ওর মুখের মধ্যে দেখি। মানে ঘটনাটা যে, ওর একটা ছোট্ট মেয়ে ক্লাস 9-এ পড়ে এখন, তো ওর যে কতটা ভয় পেয়েছিল, ও বলতে পারছে না গল্পটা আমাকে। মানে থেমে থেমে বলছে, তো সেই চোখ মুখ এরকম করছে, স্যার কিছু হবে না তো, স্যার কিছু হবে না তো। হ্যাঁ, তোর যদি খুব ভয় লাগে এটাকে রিপিট করতে, তাহলে তুই বলিস না, আমি শুনতে চাইবো না। না না স্যার আমি বলতে চাই। বলতে চাস তো বল, আমি শুনছি। তোর যদি বলতে ইচ্ছে করে তুই বল, আর যদি খুব ভয় লাগে, না ইচ্ছে করে তো বলিস না, আমাকে কষ্ট হলে বলিস না। কিন্তু আমাকে বলে ঘটনাটা, মানে ঘটনাটাতেও খুব ভয় পেয়ে গেছিল, এটা আমি বুঝতে পারি, ছোটো মেয়ে। গত বছর যখন বিশ্বকর্মা পুজোতেও বিকেলবেলাতে সেজে গুজে 3 বান্ধবী ওরা ঠাকুর দেখতে বেরোয়। কোন প্যান্ডেলে ঠাকুর উঠেছে দেখতে বেরোয়। এবারে দেখতে দেখতে এই ঘটনাটা যেখানে হচ্ছে, সেই ঘটনাটা কিন্তু আমাদের ওই দমদম ক্যান্টনমেন্ট, দুর্গানগর, ওই এরিয়াটাতে। আমি বিশদে এরিয়াটার কথা বলছি না, কিন্তু ধরে নাও ক্যান্টনমেন্ট এবং দুর্গানগর ওর মাঝামাঝি কোনো একটি স্থানে। তো হ্যাঁ মাম বলছো, হ্যাঁ আমাদের বাড়িতে সবাই বেড টাইমে ড্রেস চেঞ্জ করে, ঠিক বলেছো মাম। এটা কিন্তু আমরা খুব মানি, আজ অবধি মানি, যে আমরা পরিষ্কার হয়ে হাত মুখ ধুয়ে টুয়ে চুল টুল আঁচড়িয়ে, মানে যেন কোথাও বেড়াতে যাচ্ছি এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তবে শুতে যাই। এটা আমার মা খুব মানতেন। এবং বিছানাকে ধামসানো যাবে না, এটা মায়ের খুব একটা বড় কথা ছিল, যেটা খুব পবিত্র জায়গা। তো যাই হোক, এবারে গল্পটায় ফিরি, ঘটনাটায়। তো ওরা বেরিয়েছে বিশ্বকর্মা ঠাকুর দেখতে। দেখতে দেখতে ওরা বলছে, রাস্তাতে স্যার একটা জায়গা দেখলাম, একটা কমপ্লেক্সের মতো, একটা ছোট, মানে কমপ্লেক্স বিরাট বড় সেই সুইমিং পুল জিম টিম সেরকম নয়, মোটামুটি একটা দেওয়ালের, একটা বড় বাউন্ডারি ওয়ালের মধ্যে 3টে টাওয়ার আছে। কিন্তু একটি টাওয়ারেও কোনো লোক নেই, এবং লোক নেই। দরজাটা না কি হয়েছে, লোহার দরজা মরচে টরচে পড়ে, সে তার মধ্যে সেই লতা গুল্ম জন্মে টন্মে একেবারে মানে একটা হানাবাড়ি হয়ে আছে বলতে পারো। কিন্তু একদম নতুন বিল্ডিং 3টে, মানে সেই নতুন ছিল, মানে কেউ কখনো বাস করেনি, কেউ বাস করেনি সেই বাড়িতে। মানে বাড়িটা তৈরি হওয়ার পর ওরকম পড়ে থেকেই এক রকমের ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এবং এই ধরনের বাড়িতে আমরা জানি যে অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে।
কাজেই সেই পসিবিলিটিটা আমরা রুল আউট করতে পারি না যে অনেক সময়তেই অনেক অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসের মধ্যে ঢুকে গিয়ে এমন একটা জিনিস তৈরি করেন যে মনে হবে যে এটা ভৌতিক কোনো কাণ্ড ঘটছে, কিন্তু আসলে ওখানে ওরা সেই জুয়া খেলা বা অন্যান্য নেশা করা কি নানান রকম অসামাজিক কাজকর্ম করেন। কিন্তু এই মেয়ে তিনটি বলছে, মানে এই আমার ছাত্রীটি বলছে যে স্যার বাড়িটা দেখে না আমাদের খুব লোভ হয়েছে যে ভেতরে ঢুকি। তো লোভ হয়েছে ভেতরে ঢুকি মানে একটু অ্যাডভেঞ্চার প্রিয়তা আমাদের সকলের হয়তো, বিশেষ করে ওই বয়সে। তো বলেছে আজ ঢুকবো না, কারণ আজ তো আমরা ভালো জামা কাপড় পরে বেরিয়েছি, কালকে আমরা আসবো, জিন্স আর টপ পরে আসবো। কেন জিন্স পরে আসবো না, দরজাটা খোলা যাবে না, দরজাটা তো মরচে টরচে পড়ে লতা টতা দিয়ে লক হয়ে গেছে, আমরা পাঁচিল টপকে ভেতরে ঢুকবো। মানে রীতিমতো একটা অ্যাডভেঞ্চারের প্রোগ্রাম তৈরি হয়ে গেছে। দিয়ে পরের দিনকে বিকেলবেলার একটু শেষ বিকেলে মাকে তো বলেছে বন্ধুদের সঙ্গে খেলতে বেরোচ্ছি কি ঘুরতে বেরোচ্ছি এসব বলে টলে, বাড়িতে সবাই তো নানান রকমের ভুজুং ভাজুং দিয়ে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে এইবারে ওরা বলছে যে স্যার আমরা তো দেয়াল পেরিয়ে দেয়াল টপকে ঢুকবো। তো একটি মেয়ের সাহস ওখানেই জবাব দিয়ে দিয়েছে, আর তখন বলছে না আকাশটা খুব মেঘলা, মানে একটু তাড়াতাড়ি যেন সন্ধে নেমে আসছে, আর এক ফোঁটা দু ফোঁটা টিপ টিপ করে জল পড়ছে গায়ে। একটি মেয়ে বলেছে না বাবা আমি যাব না, তোরা যা ইচ্ছে কর, আমি যাব না বলে সে দৌড়ে পালিয়ে গেছে। কিন্তু আমার ছাত্রী এবং তার আরেক বান্ধবী অকুত ভয়ে দুই প্রাণ, তারা ঢুকেছে ভেতরে এবং তাদের প্রোগ্রামটা হচ্ছে তারা যে কোনো একটি টাওয়ারের ছাদে উঠবে এবং ছাদে বসে তারা চার্লি খেলবে। এবার এই চার্লি খেলাটা কি আমার কিন্তু জানা ছিল না। আমি বললাম হ্যাঁ রে এই চার্লি খেলাটা কি খেলা রে? বললো স্যার এইটা হচ্ছে প্ল্যানচেটের মতো। হ্যাঁ প্ল্যানচেটের মতো? বললো হ্যাঁ, এখানে শুধু প্ল্যানচেটে যেরকম ABCD অ আ ক খ এগুলো থাকে, সেন্টেন্স ফর্ম হয়, বলছে চার্লিতে আমরা জাস্ট ইয়েস অর নো এ দুটোর মধ্যে উত্তর থাকে। একটা কাগজের মধ্যে ইয়েস নো এ দুটো লেখা থাকে, আর যেরকম থাকে একটা মাধ্যম পয়সা বা একটা ছিপি বা হোয়াটএভার কিছু একটা থাকে মাধ্যম, হাত রেখে নাকি ওই চার্লি বলে কাউকে একজনকে স্মরণ করতে হয়, মানে বলতে হয় কি বললো কি চার্লি আর ইউ হিয়ার নাকি এরকম কি নাকি একটা প্রশ্ন করতে হয়, তখন নাকি ওটা ইয়েস হলে বোঝা যায় যে সে এসছে, এরকম নাকি হয়। এবং সেটার জন্য আবার সামনে মোমবাতি টোমবাতি জ্বালাতে হয়। বলছে স্যার আমরা মোমবাতি তো নিয়ে গেছি, আমরা মোমবাতি যতবার জ্বালাতে যাচ্ছি মোমবাতি কিছুতেই জ্বলছে না, মোমবাতি নিভে যাচ্ছে। আরে তোরা ছাদে উঠলি কি করে? বললো স্যার ও তো খোলা সব। বলে কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যখন আমরা উঠছি প্রত্যেকটা বাড়ির দরজাগুলো তো ধুলি ধূসরিত, কিন্তু বলছে প্রত্যেকটা বাড়ির মানে প্রত্যেকটা ফ্ল্যাটের দরজাতে ধুলোর ওপরে বললো না এরকম আঁচড়ের দাগ প্রত্যেকটাতে। বলে যতগুলো দরজা আছে প্রত্যেকটাতে না এরকম আঁচড়ের দাগ, মেঝের ধুলোর মধ্যেও এরকম আঁচড়ের দাগ। কে স্ক্র্যাচ করেছে বোঝা যাচ্ছে না, তবে বড় বড় মানে একটু মানুষের হাতের, কুকুর বিড়ালের না, কারণ মানে দরজাগুলোর একদম ওপর থেকে নিচ অব্দি এরকম দাগ। বলে এটা আমরা দেখেছি। বলে দিয়ে আমরা মানে কিছু দেখেছিস, কিছু নাম টাম লেখা অনেক সময় হয় না, অমুক প্লাস অমুক নানান রকম লেখা টেখা? বললো না লেখা টেখা কিছু ছিল না স্যার, শুধু ওই স্ক্র্যাচ মার্কসগুলো ছিল। বলে এবারে তো আমরা ছাদে উঠেছি, ছাদে উঠে আমরা তো চার্লি খেলবো, ওই পাতা টাতা পেতে বসেছি,
বলে কিছুতেই আমরা ক্যান্ডেলটাকে জ্বালাতে পারলাম না, ঠিক মনে হচ্ছে কেউ যেন ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে ক্যান্ডেলটাকে, এরকম ব্যাপার হলো। তো বলছে তখন আমরা, এবং আমাদের হাতে যেইটা ধরা ছিল যেটাকে ইয়েস অর নো পয়েন্ট করবে, ওরা যখন প্রশ্ন করেছে যে চার্লি চার্লি আর ইউ হিয়ার, তখন নাকি সেটা ইয়েসে গেছে। বলে সেটা কিন্তু হলো, কিন্তু আমাদের ক্যান্ডেল ধরেনি। বলে আমরা ক্যান্ডেল ছাড়াই একবার করেছি, মানে ভীষণ উৎসাহ তো। বলে এবং আমরা কিন্তু বুঝতে পারলাম আমাদের পেছন দিয়ে না কেউ একটা জানি এতক্ষণ ছাদে ছিল, সে যেন ছাদ থেকে নেমে গেল। বলে এটা আমরা ফিল করতে পারলাম। বলে আবছা হয়ে গেছে চারিদিক, অন্ধকার অন্ধকার, কিন্তু উই কুড সেন্স যে কেউ একটা পেছন থেকে কেউ সাট করে দরজার দিকে চলে গেল, নিচে নামার দিকে। হ্যাঁ দিদি বলো, এইটুকু বাচ্চাদের কি সাহস, কি দরকার ছিল ওদের? আমি তো পরে খুব বকলাম। তারপরে কি হয়েছে, ও বলছে যে যখন আমরা দেখেছি যে ওই কে একটা নেমে যাচ্ছে, দুজনেই ফিল করেছি। বলে আমরা না তখন একদম, বলে আমরা আর থাকিনি। বলে আমরা কাগজ টাগজ গুটিয়ে নিয়ে আমরা না দূর 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 করে নামছি। বলছে স্যার বিশ্বাস করবেন না, আমরা যখন সিঁড়ি দিয়ে নামছি, আমরা যেরকম দূর দূর করে নামছি, একটা নুপুরের শব্দ আমাদের পেছনে ছুম 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 করে নামছে। হ্যাঁ নুপুরের শব্দ, তুই শিওর অন্য কিছু না? বলে না স্যার 100% একটা নুপুর পরা কেউ যদি, কিন্তু আমি বা আমার বান্ধবী কারো আমাদের পায়ে নুপুর ছিল না। এবং আমরা যে নামছি, বলে আমরা না আবার কিছুক্ষণ থেমে গেছি, যে আওয়াজটা পেয়ে আমরা থেমে দাঁড়িয়ে গেছি। বলে শব্দটাও থেমে গেল। আবার আমরা যখন নামছি, আবার ছুম 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 করে আমাদেরকে ফলো করছে। বলে আমাদের তো পুরো, মানে ওদের তখন অবস্থা হয়েছে কি, মানে ওরা বুঝে গেছে যে ওরা একটা ভয়ঙ্কর বিপদে পড়েছে। বলে আমরা না দরজাটা পর্যন্ত খুঁজে পাচ্ছি না কোথা দিয়ে আমরা বেরোবো। ভয়ে, সেই ভয়ে ঘেঁটে যাওয়া যাকে বলে, মাথা পুরো এরকম হয়ে গেছে। বলে আমরা, বলে ওই সমানে ওই রকম একটা নুপুরের শব্দ আসছে আমাদের পিছে, এবং খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। বলে একটু ভুল হয়নি, আমরা দুজনে জোরে পেয়েছি, ঠিক যেন আমাদের পেছনে একটা থার্ড কোনো মেয়ে যার পায়ে নুপুর, সে ঠিক আমাদের স্পিডেই হাঁটছে বা ছুটছে বা থামছে, এটা আমরা পেয়েছি। বলে এইবারে আমি দৌড়ে কোনো রকমে আমরা, বলে এবারে কি হলো জানেন তো স্যার? বলে আমার না হঠাৎ করে খুব জ্বালা করলো পায়ের কাছটা খুব জ্বালা করলো। বলছে আমি কিন্তু কোথাও, মানে আমার ছড়ে যায়নি। বলে আমার কিন্তু কোথাও ছড়লো না, কিচ্ছু না, মানে আমরা জাস্ট পালাচ্ছি, কোথাও ধাক্কা খাইনি, কোথাও আঁচড় লাগেনি, ছড়ে যায়নি, কিন্তু আমার একটা পায়ে আর হাতে জ্বালা করে উঠলো হঠাৎ করে। বলে এবারে তো আমরা আবার সেই সঙ্গে সঙ্গে কোনো রকমে সেই পাঁচিল টপকিয়ে আমরা বেরোলাম। বলে এবারে যে জ্বালা করছে একটা ফাঁকা জায়গাতে এসে, আর যেগুলো হয় বাচ্চা মেয়েদের যেমন থাকে না টাইট জিন্স, একদম মানে স্কিনের সঙ্গে লাগানো, এরকমেতে। বলছে যে আমি কোনো রকমে বলে গিয়ে বাড়িতে গিয়ে, বলে আমি যখন জিন্সটা রিমুভ করেছি, বললো স্যার আমার একটা পায়ে, বাঁ পায়ে না ডান পায়ে, বোধহয় বাঁ পায়ে, বললো হাঁটুর থেকে পায়ের পাতা অবধি, পায়ের গোছ অবধি, বললো এইরকম একটা লম্বা 3টে আঁচড়ের দাগ, এবং আমার হাতেও এই জায়গাতে। বলে এখন তো মিলিয়ে গেছে। তো ওর যে স্কুলের আরেকজন যে বান্ধবী ওর পাশে ছিল, সে বললো হ্যাঁ স্যার আমাকেও ও দেখিয়েছে, ওর পায়ে আর ওর হাতে কিন্তু আঁচড়ের লম্বা দাগ ছিল। হাতের মধ্যেও এরকম একটা হাতে এরকম লম্বা আঁচড়ের দাগ, এই কনুই থেকে হাতের পাতা অবধি। কিন্তু আমি, তুই ভালো করে জিন্সটা দেখেছিস যে তোর জিন্সের ওপর দিয়ে কিছু এরকমের? বলে স্যার কোনো চান্সই নেই,
আমি কোথাও ধাক্কা খাইনি, কোথাও ঘষা লাগেনি। এমনকি আমরা যখন দেয়াল টপকেছি এবং টপকে ঢুকেছি এবং টপকে বেরিয়েছি, কোথাও আমাদের ফিজিক্যালি কিন্তু আমরা হার্ট হইনি। আর যদি আঁচড় লাগে, জিন্সের ওপরে তো কিছু একটু দাগ থাকবে, তাহলে জিন্সের ওপরে কোনো দাগ নেই বলে জিন্সের ওপরে একটু কাদা মাটির কিছু শুধু একটু ধুলো, আমরা যে এত সব কাণ্ড কারখানা করে এসেছি সেই ধুলোটা জাস্ট লেগে আছে বলে জিন্স কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে। আর অত টাইট জিন্সের মধ্যে দিয়ে জিন্সটা যদি লুজও হতো, মানলাম ভেতরে কোনো পোকা টোকা যদি ঢুকে গিয়ে থাকে, পোকার ওরকম হবে না, স্টিল ধরে নিলাম যদি ঢুকেও থাকে, কিন্তু ওই যে মেয়েদের একদম স্কিনি যেগুলো বলে না, একদম টাইট জিন্স, তার ফাঁক দিয়ে কিছু ঢুকে গিয়ে ওরকমভাবে আঁচড় কাটা হয় না। এবং তারপরে তো ওরা বেশ ভয়ে ভয়ে ছিল, কাউকে বলতেও পারছিল না, তাহলে তারা বকুনি খাবে। খেটে বলতে নেই, আর কিছু হয়নি, কোনো অমঙ্গল কিছু হয়নি। কিন্তু ঘটনাটা যে ওর সঙ্গে ঘটেছিল এবং ও যে তাতে মারাত্মক রকমের ভয় পেয়েছিল, সেটা সেদিন ও যখন আমাকে গল্পটা বলে আমি ওর মুখ চোখ দেখে বুঝেছিলাম। ও বলতে পারছে না। আমি বললাম তুই বলতে খুব ভয় লাগলে বলিস না, কিন্তু আবার বলছে আমি বলতে চাই। মানে ও হয়তো চাইছে শেয়ার করে একটু হালকা হতে। তো অনেকক্ষণ টাইম নিয়ে বেশ ধাতস্থ হয়ে হয়ে আটকে আটকে ওই গল্পটা আমাকে বলল এবং আমি খুব বকুনি দিলাম। আমি বললাম আর কোনো দিন এইসব এই চার্লি, উইজি বোর্ড এইসব কখনো করতে যেও না বাবা, এই জিনিসগুলো কখনো করতে যেও না। এগুলো কিন্তু খুব মানে তুমি যখন জানো না এর নিয়ম বা এটাকে নিয়ন্ত্রণ কি করে করতে হয়, সব কিছুর তো একটা পড়াশোনা আছে, একটা পদ্ধতি আছে। যখন তুমি সেই পড়াশোনাটা তোমার নেই, তুমি যখন ওয়াকিবহাল নও সব কিছু ক্রিয়া সম্পর্কে, তখন শুধু মজার খাতিরে এই ধরনের কাজ কখনো করো না। দ্যাট টু ইন আ প্লেস যেটা কিনা অতদিন খালি পড়ে আছে এবং যেটার মধ্যে তুমি ফিল করতে পারছো একটা কিছু গা ছমছমে ইরি একটা ব্যাপার রয়েছে, একটা প্রেজেন্স তো তোমরা ফিল করলে, তোমরা তো দেখলে যে একজন কেউ পাস করে গেল এবং নূপুরের সুস্পষ্ট শব্দ তোমাদেরকে ফলো করেছিল বাউন্ডারি ওয়ালের ভেতর অবধি। কাজে সেখানে এগুলো ইয়ার্কি করা বা মজা করার জিনিস কিন্তু নয়। নেক্সট টাইম কোনো দিন এইরকম কাজ করো না। গল্প শুনছো ভালো লাগছে ঠিক আছে, কিন্তু এই ধরনের কাজ কখনো করো না। তো এই ছিল আরেকটা গল্প। তো তোমাদের কেমন লাগছে একটুখানি শুনি। মধুরিমা বলছো খুব অদ্ভুত। হ্যাঁ, এইটুকু বাচ্চাদের এরকম করা মোটেই উচিত না, ঠিক বলেছ। এবারে আমি আরেকটি ছাত্রী, মানে এই গল্পটি যখন হচ্ছে আরেকটি ছাত্রী বলল, স্যার আমারও জানা একটি ঘটনা আছে আমাদের বাড়ির কাছাকাছি একটি এরিয়াতে, আমি তার ঘটনা আপনাকে বলি। হ্যাঁ বলো। তো সেইটাও কিন্তু আমাদের কারণ আমাদের দেখো আমাদের স্কুলটা যেখানে মোটামুটি বিরাটি, দমদম ক্যান্টনমেন্ট, দুর্গানগর, মধ্যমগ্রাম এই সব দিক থেকেই আমাদের স্টুডেন্টসরা আসে। মধ্যমগ্রাম থেকে আসে, বিরাটি থেকে আসে, দুর্গানগর থেকে প্রচুর স্টুডেন্ট আসে, আর ক্যান্টনমেন্টে তো স্কুলটাই, ওখানে প্রচুর ছেলে মেয়ে আসে। তো প্রমোদনগর, সুভাষনগর ওখানে সব রয়েছে, যারা ওই সব জায়গাগুলো জানো তারা কিন্তু জানো ওইসব এরিয়াতে। তো এই গল্পটা যেখানে সেট, এই ঘটনাটা সেটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টের ওই চত্বরেরই একটি জায়গা। আমার এই ছাত্রীটি, সেও ওই একই ক্লাসে, এখন সে ক্লাস 9-এ। তো ও আমাকে বলে যে স্যার
এটা এই করোনার সময়কার ঘটনা, মানে ওই 2019-20 ওই রকম সময়কার ঘটনা। বলে সেই সময়তে আমাদের ওখানে একটা, মানে আমাদের বাড়ির থেকে একটুখানি গিয়ে, মানে সংলগ্ন পাড়া বলা যেতে পারে, বলে সেখানে একটা বড় কম্পাউন্ড ওয়ালের মধ্যে একটা দোতলা বাড়ি আছে। বাড়িটার পেছনে একটা পুকুর আছে আর অল্প বিস্তর গাছপালা। আপাত দৃষ্টিতে একটা সুন্দর দৃষ্টিনন্দন স্থান, দোতলা বাড়ি, পুকুর, গাছপালা সমেত। বলে এখানে একটি ওই করোনার ওই অ্যারাউন্ড দ্যাট টাইম একটি নবদম্পতি বাড়ি ভাড়া নিয়ে আসে। ওই বাড়িটাতে তারা ভাড়া নিয়ে আসে। বললো বাড়াতে, এবারে বাড়িতে যেহেতু ওরা থাকবে, একেবারে ইয়াং কাপল, বুঝতে পারছো, ছেলেটির কাজ করতে বেরোতে হয়, মেয়েটি বাড়িতে একাই থাকে, সে তখন হোম মেকার। তো ওরা কি করেছে, সিসিটিভি লাগিয়ে নিয়েছে। তো সিসিটিভি লাগিয়ে নিয়েছে সেফটির কারণে। তো এরকম এক সময়তে কাজে বেরোতে হয়েছে ছেলেটিকে। তো এমনি বাড়িতে ঠিকঠাক আছে, জানো তো, কোনো দিন কিছু হয়নি, বেশ কয়েকটা দিন কেটেছে বাড়িতে, সপ্তাহখানেক কেটে গেছে। এর পরের ঘটনা, তো এই ছেলেটি কাজে বেরিয়েছে আর মেয়েটি বাড়ির কাজকর্ম সমাধা করছে ওপরে। এবারে কি আছে, ছেলেটির কাছে একটি ডুপ্লিকেট চাবি থাকে। যখন সে আসে, ও দরজাটা খুলে, ওই বডি লকগুলো থাকে, ও খুলে নিয়ে ও ঢুকে যায় ভেতরে। ওই স্ত্রীকে বারবার করে ডিস্টার্ব করা, বা ছেলেটির কাজের ধরন এমন ছিল, ওকে বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গাতে যেতে হতো। এক্স্যাক্ট কী করতো আমি ঠিক জানি না, কিন্তু ওর কাজের ধরনটা ছিল যে ওকে মাঝে মাঝেই যখন তখন একটু সময় অসময়ে ওকে বেরোতে হতো। তো ও নিজেই দরজা খুলে ঢুকে পড়তো। তো একদিন দুপুর বেলাতে, মানে ভর দুপুর যাকে বলে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই মেয়েটি, মানে এই যে নববধূটি, ও ঘর দোর যেগুলো আমরা করি না, সেই উদ্বৃত্ত খাবার দাবারগুলোকে ফ্রিজে তুলে রাখা, বাসন কোসনগুলোকে কিছু মেজে রাখা বা কিছু জল দিয়ে ভিজিয়ে রাখা, রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেওয়া, তারপরে কাপড়, ভিজে কাপড়গুলো একটুখানি ছাদে বা বারান্দায় মেলে দেওয়া, সেগুলোকে তুলে নিয়ে আসা, এই যে ঘরকন্যার ঘর গেরস্তালির ছোটোখাটো কাজ, এগুলি মেয়েটি একা একা সমাধা করছে, একাই করছে, ঘুরে ঘুরে গুনগুন করে গান গাইছে, এই করছে, এরকম করছে। হঠাৎ ও দেখলো ওর স্বামী বাড়িতে ঢুকলো, এসেছে, স্বামী ফিরেছে। এবারে স্বামীর তো আমি বললাম না, তার তো টাইমিংটা খুব একটা ফিক্সড কিছু নয়। সে কখনো ভর দুপুরে বেরোয়, আবার কখনো ভর দুপুরে ফিরে আসে, কখনো সন্ধেবেলায় বেরোয়, কখনো রাতের বেলায় বেরোয়, এরকম। মানে তার কাজের ধরনটি একটু অন্যরকম ছিল, মানে শিফটে নানানভাবে তাকে বেরোতে হতো বিভিন্ন কাজে। বোধহয় বিজনেস করতেন কিছু, যখন যেরকম ক্লায়েন্ট মিট বা কোথাও কিছু ইনস্টলেশনের ব্যাপার এরকম কিছু থাকতে পারে, হয়তো তার যাতায়াতের সময়টা নির্দিষ্ট কিছু ছিল না। তো বলছে যে এই মেয়েটি দেখছে তার স্বামী ঢুকেছে। এবারে এটা খুব ও না, আর ওই কী গো তুমি এলে, ওই রান্নাঘর থেকে কাজ করতে করতে, কী গো তুমি এলে, বলে হ্যাঁ এলাম। তো গলাটা শুনতে পেয়েছে। এবারে দেখছে বেডরুমে ঢুকে গেল ছেলেটি, বেডরুমে গিয়ে কি সব টুকটাক কাজ টাজ করছে টরছে, বাক্স প্যাটরা কিছু নাবাচ্ছে বা আলমারি খুলছে, এরকম কিছু টুকটাক শব্দ টব্দ, যেগুলো খুব কমন, মানে এর মধ্যে অস্বাভাবিকত্বর কিচ্ছু নেই। এবারে না মেয়েটির একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, ও কাজ করতে করতে ওর নাকি অদ্ভুত একটা ড্রাউজি ব্যাপার ওর চলে আসছে।
মানে হঠাৎ করে যদি খুব ঘুম পায়, ভীষণ ঘুম পায় হঠাৎ করে, মানে এই সে কাজ করছে, পুরোদস্তুর সে কাজ করছে রান্নাঘরের, হঠাৎ তার না মানে চোখ ভেঙে এরকম করে ঘুম আসছে, সে তাকাতে পারছে না, বলে হঠাৎ করে এরকম কি করে, প্রায় সে অজ্ঞান হয়ে যাওয়ার মতো, খুব অদ্ভুত। ও কি করেছে, ও না কোনো রকমে যেখানে যা বাসন টাসন ছিল হাত টাতগুলো ধুয়ে গিয়ে ও না বেডরুমে গিয়ে একদম এরকম করে এলিয়ে পড়ে শুয়ে পড়েছে, চোখটা এরকম বন্ধ করে, এত ঘুম পাচ্ছে। ও লক্ষ্যও করেনি ভালো করে যে ওর স্বামী ঘরে আছে কি নেই, ওর একদম ঘোরের মধ্যে, এবং ও চোখটা এরকম বন্ধ হয়েছে, ও শুধু কানে শুনছে ওর স্বামী বলছে আমি এলাম, আমি এলাম, আমি এলাম, 3 বার। ও ঠিক 3 বার শুনেছে যে স্বামী বলছে আমি এলাম, মানে স্বামী আবার বেরোবে আর কি, বুঝেছো তো? মানে বাড়িতে এসেছিল বোধহয় কিছু কাগজপত্র নিতে, এবারে বাড়ির থেকে সেই কাগজপত্র নিয়ে স্বামী আবার কাজে চলে যাবেন। তো ওর যা নেচার অফ জব, এটা খুব স্বাভাবিক, হতেই পারে। অস্বাভাবিক যেটা, সেটা হচ্ছে একদম মিডল অফ দ্য ওয়ার্ক বউটির ওরকম চোখ ভেঙে ঘুম নেবে আসা, এবং সে স্বামীর প্রেজেন্সটা বুঝতে পেরেছে, কণ্ঠস্বর শুনেছে, ফেস টু ফেস স্বামীকে কিন্তু ও দেখেনি। এবং ও যখন চোখ পুরো বন্ধ এরকম, তখন 3 বার তার স্বামী তাকে বলছে আমি এলাম, আমি এলাম, আমি এলাম, আর ওটা শুধু বলে ঘুমিয়ে পড়েছে। এবারে যখন ওর ঘুম ভেঙেছে, তখন তো সন্ধে 7টা পেরিয়ে গেছে, মানে সেই দুপুরে শুয়েছে, ওর না সে যেন সে কাল নিদ্রা যাকে বলে, সেই ঘুম, সে 7টা 7:30 সন্ধেবেলাতে তার ঘুম ভেঙেছে। বলছে আরে সর্বনাশ, এত হয়ে গেছে, সন্ধে টন্ধে দেওয়া হয়নি, ঘরের আলো টালো জ্বালানো হয়নি, সারা বাড়ি অন্ধকার হয়ে আছে, আর আমি এরকম ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছি। তো আমার স্বামীর তো আবার ফিরে আসার সময় হয়ে এলো, ও তো বেরিয়েছে কাজে। তাড়াতাড়ি করে উঠে চোখে মুখে জল টল দিয়ে ঘরে আলো টালো জ্বালিয়ে সন্ধে টন্ধে দিতে দিতে ওর স্বামী এবারে বাড়িতে ফিরে এসেছেন। এবারে ও বলছে জানো তো কি হলো আজকে, ওই যে কি ঘুমে আমি ঘুমোলাম তখন। বলে কখন? বলে ওই যে দুপুরবেলাতে, ওই যে তুমি ছিলে তো, তুমি আমাকে বললে। আমি বলে আমি ছিলাম? বলছে হ্যাঁ, তুমি তো দুপুরবেলাতে আমাদের খাওয়া হলো, আমার খাওয়া শেষ হলো, তুমি বাড়িতে এলে, এসে আমি বললাম কি গো তুমি এলে, তুমি আমাকে উত্তর দিলে যে হ্যাঁ এসছি। বলে তুমি বেডরুমে গেলে, বেডরুমে কি সব নাড়াঘাটা করলে, আমি আওয়াজ টাওয়াজ পেলাম, তারপরে যে আমার কি ঘুমে পেলো আমাকে, আমি শুয়ে পড়লাম, তুমি তখন আমাকে যে 3 বার বললে আমি এলাম, আমি এলাম, আমি এলাম। তাহলে বলছে আমি তো আসিনি। বললো আজকে আমার প্রচণ্ড ব্যস্ততা ছিল, আমি সেই সকালবেলায় সেই যে বেরিয়েছি, আর আমি এখন এই 7:45-8টা নাগাদ আমি বাড়িতে ঢুকছি, আমি তো দুপুরে আসিনি, আর আমার অনেক দূরে কাজ ছিল, আজকে আমাকে অনেকটা পথ অতিক্রম করে যেতে হয়েছে কাজের জন্য, আমি তো আসিনি। যে কি বলছো? পরিষ্কার আমি দেখলাম, তোমার সঙ্গে কথা হলো আমার, তুমি ঢুকলে। তখন বলছে যে একটা জিনিস তাহলে দেখো তো, সিসিটিভিটা দেখো, কে এলো ঘরের মধ্যে এরকমভাবে, সিসিটিভিটা দেখো। এবারে সিসিটিভি যখন চালিয়েছে ওরা, ঠিক দুপুরের যেই সময়টুকুতে এই ঘটনাটি ঘটেছে, সেইটুকু সময় সিসিটিভি কিচ্ছু দেখা যাচ্ছে না। ইম্যাজিন করো, এবারে ঘরের ভেতর তো সিসিটিভিটা নেই, সিসিটিভি তো বাইরে, মানে দরজা দিয়ে কে প্রবেশ করছে, গেট দিয়ে কে প্রবেশ করছে, এইটুকু ধরা পড়বে, ভেতরের ঘটনা তো কিছু ধরা পড়বে না।
অন্তত ওই সময় ওই 2:30-3টে নাগাদ কেউ বাড়িতে ঢুকেছিল কি না ওরা যে দেখবে, এবারে সিসিটিভি চালিয়ে দেখছে পুরো সেই সাদা হয়ে হোয়াইট সাউন্ড, পুরো সিসিটিভিটা ঝিঝির করছে ওইটুকু সময়ের জন্য। আবার ঠিক যেই সময়টা বেরিয়ে গেছে মনে হচ্ছে মানে ওই টাইমটাতে পুরো ডিস্টারবেন্স পুরো টিভিটাতে, ওই সময়টুকুর কোনো রেকর্ডিং পরিষ্কার দেখা যাচ্ছে না, বাকিটা কিন্তু আবার সব দেখা যাচ্ছে। এমনকি এই যে ওর স্বামী যে এখন বাড়িতে ফিরলো সেগুলো সমস্ত উঠেছে, কিন্তু ওই কয়েক মিনিট ঢোকা আর কয়েক মিনিট বেরোনোর আনুমানিক সময়ে পুরো ঝিরঝির 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 করছে সিসিটিভিতে, কিচ্ছু ধরা পড়েনি। ইম্যাজিন করো ওই মেয়েটির মনের অবস্থা এবং ছেলেটিরও মনের অবস্থা। আর আরেকটি জিনিস ওরা প্রায়ই শুনতো, যেটাকে ওরা পাত্তা দেয়নি, সেটা হচ্ছে পুকুরের মধ্যে মাঝে মধ্যেই না ছপাং 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 করে আওয়াজ হতো। একদম ইয়াং কাপল মনে করতো কি জানি কোনো কাকপক্ষী হবে কি, কিছু গাছ থেকে পড়লো কি কিছু হলো, কিন্তু ওটা কিন্তু জলের মধ্যে প্রায় সুইম করার মতো একটা শব্দ হতো। এই ঘটনাটা এবারে যখন ঘটলো, এবারে তো ওরা নড়ে চড়ে বসেছে যে এটা কী হলো। তখন তো গিয়েছে যে বাড়িওয়ালার সঙ্গে দেখা করতে, যে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেছে যে কী ব্যাপার, বলে না না কিছু না, এরকম আমাদের এসব কোনো হিস্ট্রি টিস্ট্রি নেই, আমাদের কিছু না, তো বাড়ি তো নতুন বাড়ি, সুন্দর বাড়ি, কোনো অসুবিধা নেই, এটাই যা হয়। মালিক কি আর স্বীকার করে? কিন্তু পাড়ার লোকদের কাছ থেকে জানা গেছে যে ওই পুকুরটিতে নাকি একটি বাচ্চা ডুবে মারা গিয়েছিল, এই একটা হিস্ট্রি আছে। পুকুরটাতে একটি বাচ্চার ডুবে মারা যাওয়ার হিস্ট্রি আছে। এছাড়া আর কিন্তু তেমন কিছু শোনা যায়নি, কারণ ওই বাড়িটা বিশেষ ব্যবহৃতই হয়নি। তারপরে মালিকরা অন্য জায়গাতে চলে যায়, বাড়িটা খালিই পড়েছিল, তারপরে তো এরা এসেছে ভাড়াটে। কিন্তু এটা একটা মারাত্মক অদ্ভুত টাইপের ঘটনা। খুব সম্ভবত এই দম্পতি ছিলেন খ্রিশ্চান দম্পতি। আমাদের ওই এরিয়াটাতে না খুব ক্রিশ্চানিটির খুব একটা চল আছে, খ্রিস্টান পাড়া বলা হয় ওই জায়গাটাকে, গির্জা টির্জা অনেক আছে। আর এই দম্পতিটি খ্রিস্টান দম্পতি ছিল। তো ওরা নাকি তারপরে যতদিন না নতুন বাড়ি পেয়েছে, ওরা নাকি একজন ফাদারকে, ওদের ফাদার বা ওখানে বেশিরভাগই প্রোটেস্ট্যান্ট মানে পাস্টার, তো পাস্টারকে ডেকে বাড়িটাকে ব্লেস করানো হয়, বাড়িটাতে প্রেয়ার মিট করায়, ওরা এগুলো কিছু করায় করিয়ে খুব শিগগিরই তড়িঘড়ি আরেকটি বাড়ি বা ফ্ল্যাট কিছু একটি দেখে তারা দুজন শিফট করে যায়। তো আমি জিজ্ঞেস করি এখন বাড়িটার কি, বললো যে না এখন না স্যার, তারপরেই রাতারাতি প্রমোটারকে দিয়ে টিয়ে বাড়িটাকে ভেঙে টেঙে এখন ওখানে একটা অ্যাপার্টমেন্টের কনস্ট্রাকশন হচ্ছে, এখন একটা বিল্ডিং উঠছে, ওই বাড়িটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, দোতলা বাড়িটা। বলে ওরা চলে যাওয়ার পরে কিছুদিন ওটা খালি পড়েছিল, তারপরে এই তো ধরে নাও না 2020-20 ঘটনা, তার মধ্যেই কিন্তু বাড়িটাকে বিক্রি মানে কি ওটাকে প্রমোটারকে দিয়ে ওটাকে ভেঙে এখন ওখানে একটি ফ্ল্যাট উঠছে। কিন্তু সেই দিন দুপুরবেলায় ভর দুপুরে কে এসেছিল কেউ কিন্তু জানে না। এই ঘটনাটা আমার কাছে মারাত্মক লেগেছিল। তোমাদের কেমন লেগেছে একটু বলো, একটু শুনি। আজকে আরেকটা গল্প বলে আজকের মতো মোটামুটি শেষ করব। এই ঘটনাটা হচ্ছে আমাদের আরেকজন ভাই আছে,
সেই ভাইয়ের আমি আগের দিন তার দাদুর গল্প তোমাদেরকে শুনিয়েছিলাম। ভাইটির নাম সোহম। সোহম আমাকে তার দাদুর একটি গল্প আমাকে পাঠিয়েছিল। সেই মা কালী হাতে লম্ফ নিয়ে দাদুকে ছোটোবেলাতে বাড়ির পথ দেখিয়ে দিয়েছিলেন, সেই গল্পটা। আজকে আমি বলবো ওই ভাইয়ের ঠাকুরমার গল্প, ঠাকুরমার নিজে মুখে শোনা। এই ভাইটি খুব সুইটলি আমাকে গল্প পাঠায়, মানে ও না ডাইরেক্ট ওর দাদু ওর ঠাকুমা তাদের ইন্টারভিউ নেওয়ার মতো করে গল্পগুলোকে অডিওতে তুলে আমাকে সেই অডিওটা পাঠায়। মানে আমি একদম ওই একদম ঠিক বলেছ দীপ্ত, সেই ঠিক দুপুরবেলা ভূতে মারে ঠেলা যে কথাটা, দুপুরগুলো কিন্তু মারাত্মক সময়। আমার তো ইনফ্যাক্ট রাতের থেকে না দুপুরটাকে বেশি ইরি লাগে, জানো তো। মানে আমার ব্যক্তিগতভাবে দুপুরটাকে বেশি জানি ছমছমে লাগে রাতের থেকেও। তো এই ঠাকুমার মুখ থেকে গল্পটা আমি শুনেছি, মানে একদম ঠাকুমা রেকর্ড করে দিয়েছেন, সেই ভাই আমাকে সেইটাই পাঠিয়েছে। কাজেই খুব একটা সেই ঠাকুমার মুখে গল্প শোনার মতো একটা এক্সাইটমেন্ট ছিল। তো সেখানে এই যে ঠাকুমার বাপের বাড়ি ছিল উত্তর দিনাজপুরে। তো যেটা হয়, আমরা তো সবাই জানি যখন মহিলারা সন্তান সম্ভবা হন তখন তারা, বিশেষ করে প্রথম সন্তান যখন আসে তখন বাপের বাড়িতে তারা থাকেন। সেখানে মায়ের আদর যত্নে তারা থেকে সেখানে মোটামুটি ডেলিভারি হয়ে তারপরে একটু বাচ্চার ঘাটটারগুলো একটু শক্ত করে একটু পোক্ত করে তাকে তবে আবার শ্বশুরবাড়িতে রেগুলার লাইফে বাচ্চা নিয়ে ফিরে আসেন মায়েরা। সাধারণত এটাই হয়ে থাকে। তো এই ঠাকুমা গিয়েছিলেন উত্তর দিনাজপুরে তার বাপের বাড়িতে যখন তিনি সন্তান সম্ভবা। এবারে যেটা হয়, সারাদিন বাড়িতেই থাকে, মা তো যত্ন করছে, কুটোটি ভেঙে দুটো করতে দেয় না, তো করে করে বোর হয়ে যায় না কাজের মানুষ যারা। তো এই সময় হঠাৎ একটি সিনেমা আসে পাড়াতে, নিকটবর্তী সিনেমা হলে একটি ফিল্ম আসে। তো ছোট বোন, অবিবাহিতা ছোট বোন রয়েছে বাড়িতে। দিদি আর বোন মিলে প্ল্যান করে যে মা সারাদিন তো শুয়ে বসে খেয়ে দিয়ে দিন কাটছে, একটা সিনেমা দেখে আসি। হ্যাঁ, তো মারাও বলেন আচ্ছা যা, দুই বোন মিলে সিনেমা দেখতে যাবে। তো সিনেমা দেখতে তো গেছে, বলছে যে আমরা সিনেমা দেখতে গেছি তখন হচ্ছে ওই বিকেল ইভিনিং শো যেটা আর কি, সেই সময় বোধ হয় ওই জায়গাতে, এটা তো অনেক বছর আগের কথা বলছি, বুঝতেই পারছো, ঠাকুমার একদম আর্লি যৌবনের কথা। তো বলছে ওই বোধহয় 5টা, 5:30 এরকম, 5:30, 6টা এরকম সময় সিনেমা ছিল। কাজেই ফিরতে ফিরতে কিন্তু রাত হয়ে যাচ্ছে। এবং রাতে এবারে ফিরতে হবে তাদেরকে কিন্তু একটা মাঠ পেরিয়ে। মাঠে অল্প বিস্তর গাছপালা তো রয়েছে, আর মাঠের ধারে একটি বাড়ি তাদের প্রতিবেশীর, সেই ভদ্রলোক কিন্তু আবার হালফিলে মারা গেছেন। তো দুজন মেয়ে তো ফিরছে রাতের বেলা, একই চারিদিক অন্ধকার, কিন্তু ওই যে রাস্তা থেকে পিছলে পড়া আলো কিছুটা আসে। আর সেদিন কিন্তু ছিল পূর্ণিমা। তো ঠাকুমা বলছেন সেদিনকে কিন্তু ফটফটে জ্যোৎস্না, মাঠটাকে পরিষ্কার দেখা যাচ্ছে বলে। এবারে কি, বোন যেহেতু একটু ছোট, বোন একটু পা চালিয়ে এগিয়ে গেছে, আর উনি
তখন কনসিভ করেছেন, খুব তাড়াহুড়ো করে তো হাঁটা চলা সে সময় চলবে না, তো উনি একটু স্লথ গতিতে পিছে পিছে আসছেন। বললো বোন একটু এগিয়ে গেছে, আমি একটু পিছিয়ে আছি। এই রকম একটা সময়তে আমি দেখলাম আমাদের দুজনের মাঝে একটা লম্বা ছায়া এসে পড়ল। বলে একটা প্রকাণ্ড ছায়া। কিসের ছায়া? মানুষের ছায়া, গাছের ছায়া, বাড়ির ছায়া, কিছুই জানি না। তেমন কোনো স্ট্রাকচারও নেই, তেমন কিছু দেখাও যাচ্ছে না, কিন্তু একটা লম্বা একটা ছায়া দুই বোনের মাঝখানে এসে পড়ে গেল। বলে এদিকে আমার বোন পেছনে দাঁড়িয়ে বলছে, দিদি আয়, দাঁড়িয়েছিস কেন? বোন তো ছোট, অতটা লক্ষ্য করেনি। এবারে বলছে আমি যে যাব, বলে আমি চেষ্টা করছি যে আমি ছায়াটাকে কাটিয়ে যাব, কিন্তু কাটিয়ে যাওয়ার উপায় নেই। ছায়া প্রায় মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে গেছে। বলে আমাকে বোনের কাছে আসতে হলে বা আমাকে এই রাস্তা পেরিয়ে নিজের বাড়ির পথ ধরতে হলে ওই ছায়ার মধ্যে দিয়ে আমাকে আসতে হবে। বলে আমি কি করব, কিন্তু আমার একটু ভাল লাগছে না এই ছায়াটাকে। হঠাৎ করে এরকম একটা ছায়াপাত জ্যোৎস্নালোকিত মাঠের মধ্যে। বললো আমি কি করব, আমি তো আর ঘুরে আসা ওই ছায়াকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই। বলে আমি ছায়াটার মধ্যে দিয়েই চলে এলাম। বলে চলে এসেই আমার খুব গাটা ভারী লাগলো। আমি বুঝতে পারলাম যে কিছু একটা গন্ডগোল হয়েছে, এটা স্বাভাবিক না। বলে আমি বাড়িতে এসেই প্রথমে মাকে বললাম যে মা আমাকে কাঁচা কাপড় বার করে দাও, আমি এক্ষুনি স্নান করব, আমি স্নান করে কাঁচা কাপড় পরবো আগে। বলে উনি স্নানে ঢুকে গেলেন। মা বলছেন এত রাতে স্নান করবি? বলে হ্যাঁ আমি স্নান করব। তখনও ডিটেলসে কিছু বলেনি, কিন্তু তারপরে তিনি চান করেছেন। স্নান করে মায়ের বার করে দেওয়া কাঁচা কাপড় জামা পরে তারপরে মাকে বলছেন যে মা জানো এরকম একটা ঘটনা ঘটলো, এই ছায়াটার মধ্যে দিয়ে আমি যখন আসলাম, আমার না ছায়াটাকে দেখেই খুব খারাপ লেগেছিল, এবং ছায়াটার মধ্যে দিয়ে আমি যখন আসলাম আমি কিন্তু খুব ভালো ফিল করলাম না। কিছু জানি একটা গণ্ডগোল ছিল আমার মনে হলো। আমি সেই জন্যই স্নানটা করলাম। করে এবারে জামা কাপড় চেঞ্জ করে উনি এবারে সেই তখন কিন্তু না, আমি একটা ভুল তথ্য দিয়েছি তোমাদেরকে, ভেরি সরি, আমি একটা খুব ভুল তথ্য দিয়েছি। ওনার ডেলিভারি তখন হয়েছে 2 মাস। হ্যাঁ, তবে ওনার শরীরটা দুর্বল, উনি খুব তাড়াহুড়ো করে হাঁটছিলেন না, হাঁটাচলা করছিলেন না। আমি খুব ভুল একটা তথ্য আমি মিস করে গেছি, ভেরি সরি। 2 মাস তার কিন্তু ডেলিভারি হয়েছে, কিন্তু ওই যে বাচ্চাকে কিছুদিন রেখে 6 মাস মতো মায়ের কাছে রেখে তারপরে নিয়ে যাবেন, এরকমভাবে উনি রয়েছেন। এবারে সেটা হয়েছে একটি পুত্র সন্তান, ছেলে, বড় ছেলে, ঠাকুমার বড় ছেলে। বললো আমি হ্যাঁ সত্যি কথাই তো, কারণ ওরকম যদি ওনার প্রেগনেন্ট অবস্থায় মা কখনো ওনাকে ওই রাতে সিনেমা দেখতে যেতে ছাড়তেন না, ঠিক কথা। তো আমি আসলে কোনখানে নোট করেছি আমি নিজের স্মৃতি থেকে বলছি, একটু বিচ্যুতিটা তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও। তো তখন উনি বলছেন, উনি যখন শাড়ি টাড়ি ছেড়ে নিয়ে বাচ্চাকে এবারে কোলে নিয়েছেন, বাচ্চা না খুব অদ্ভুতভাবে রিয়্যাক্ট করছে। মানে বাচ্চা তো ঠিক আছে, কোলে যতক্ষণ আছে একটু কিরকম স্টিফ মতো হয়ে আছে। এবারে যেই বাচ্চাকে নিয়ে উনি শুতে যাচ্ছেন, প্রচণ্ড কান্না, সাংঘাতিক কাঁদছে বাচ্চা। মানে মনে হচ্ছে বাচ্চার একটা খুব ইরিটেশন কিছু হচ্ছে। যখনই শোয়াতে যাচ্ছে এরকম চিৎকার। তখন উনি তো করছেন যে না তাহলে কি হলো, বাচ্চা তো ভালোই ছিল, আমি তো সুস্থ সবল বাচ্চা রেখে গেছি, তাহলে এরকম কেন হলো? এরকম বারবার করে এরকম তো করে না, এরকম ছিচকাদুনে বাচ্চা তো আমার নয়।
পুরনো দিনের মানুষজন হলেও এই পরিবারটি কিন্তু বাতাস লাগা, হাওয়া লাগা, ঝাড়ফুঁক এসবে বিশ্বাস করতেন না। কিন্তু পরের দিনকে এক প্রতিবেশিনীর সঙ্গে কথায় কথায় এই কথাটা উঠে আসে এবং বাচ্চার এরকম চিৎকার চেঁচামেচি এটা তো চলছেই। বলছে আমি এরকম জানেন তো গিয়েছিলাম, দিয়ে ফেরার সময় এরকম একটা ছায়ার মধ্যে দিয়ে আমি এসছি, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। আর বাচ্চাটা না তারপর থেকে কীরকম অদ্ভুতভাবে রিয়্যাক্ট করছে, আমি কোলে নিলেই কীরকম স্টিফ হয়ে যাচ্ছে, আবার শোয়াতে গেলে প্রচণ্ড চিৎকার করছে। কিন্তু আমার ছেলে তো এরকম নয়। তখন ওর প্রতিবেশিনী বলছে যে দেখো তোমাদের পরিবার তো বিশ্বাস করো না তোমরা, কিন্তু আমরা এসব হাওয়া বাতাস নজর এসব কিন্তু আমরা বিশ্বাস করি। তো এখানে একজন বিহারি ভদ্রলোক আছেন যিনি ঝাড়ফুঁক করেন, যিনি এই নজর টজর কাটিয়ে দেন। তো সেটা কি তোমরা করবে? যদি বলো তো তাকে খবর দেওয়া যেতে পারে। এখন দেখো, সন্তানের যখন কোনো অসুবিধা, মা তখন কিন্তু যে কোনো উপায়ে সন্তানকে রিলিফ দেওয়ার জন্য, সন্তানের মঙ্গলের জন্য মা যে কোনো কিছুতে তখন রাজি। সে পরিবার মানুক ছাই না মানুক, ছেলের অসুবিধা হচ্ছে, 2 মাসের সদ্যজাত কচি বাচ্চা, তার অসুবিধা হচ্ছে, এটা মায়ের কাছে, এবং মায়ের কোলে এসে অসুবিধা হচ্ছে, এটা মায়ের কাছে সাংঘাতিক পীড়াজনক। মানে যে কোল আমাদের সবসময় কাম্য, সেই কোলে বাচ্চা অস্বস্তি বোধ করছে, এটা মাকে খুব পীড়া দিচ্ছে। মা তখন বাড়িতে বাবা মাকে রাজি করালেন, বললেন মা আমি একবার এই ভদ্রলোককে ডাকো। তো ভদ্রলোক এলেন, এসে বললেন যে আপনি বসুন আমার সামনে, মানে ঠাকুমাকে বললেন, আর বললেন যে ঠাকুমার যাতে চুল ছেড়ে দেওয়া হয়, মানে আলুলায়িত হয়ে বসা। তো চুল টুল ছেড়ে ঠাকুমা তো সামনে বসলেন। তো উনি তো নানান রকম মন্ত্রতন্ত্র পড়ে টরে, যে ক্রিয়াদি যেগুলো আছে সেগুলো করে ঠাকুমাকে ঝেড়ে দিলেন ভালো করে। আর বাচ্চার জন্য একটা মন্ত্রপুত তেল তৈরি করে দিলেন। বললেন যে এই তেলটাকে ভালো করে রাত্রিরে বাচ্চাকে মাখাও, আর মাখানো হয়ে গেলে ভোর হওয়ার আগে তেলটাকে তুলসী তলায় ফেলে দেবে। তেলটাকে কিন্তু আর রাখবে না, তেলটাকে বাচ্চাকে ভালো করে মাখাবে, মাখিয়ে বাচ্চাকে শোয়াবে। আমার যা করণীয় আমি করে দিয়েছি, আর এই দিদিকেও আমি ঝেড়ে দিয়েছি। এখন আশা করি কোনো কিছু অসুবিধা হবে না। আর তবে এই তেলটাকে ভোর হবার আগে তুলসী তলায় তোমরা ফেলে দেবে। এইভাবে কিন্তু মানে বলো ওর ওপরে একটা ওই ছায়াই পড়েছে, কোনো একটা, মানে সেই সময় হয়তো অন্য কারুর ওই পথে যাওয়ার কথা, সেই সময় এই মেয়েটি তার পথে চলে এসেছে, এরকম কিছু একটা। বা হয়তো যেগুলো আমরা জানি, জানো তো, যেই সময় মানুষের বিয়ের স্থির হয়, মানে বিয়ে ঠিক হয়েছে, এবং বা সদ্য বিবাহিত, একটা বিয়ের গন্ধ থাকে বলে, এই কথাগুলো শুনেছি আমরা মা ঠাকুমার কাছে। আবার যখন কেউ কনসিভ করে সেই সময়টা, বা ঠিক সন্তানকে জন্ম দেওয়ার পরেই যে কিছুদিন যখন শরীরটা হয়তো একটু দুর্বল থাকে, রিকভারি টাইম, এই সময়গুলো কিন্তু অনেক অদৃশ্য শক্তি, তাদের কাছে এই সময়গুলো খুব লোভনীয়। তারা কিন্তু তখন এই ধরনের পুরুষ বা বিশেষ করে মহিলাদেরকে টার্গেট করেন। কোনো এক অজানা কারণে। আসলে তাদের মধ্যে তো বাঁচার স্পৃহাটা প্রবল, যাদের দেহ চলে গেছে। আর এই যে নতুন বিয়ে,
নতুন সন্তান, এগুলো তো জীবনের সম্ভাবনা এবং জীবনের উদ্গম। এই জীবনের প্রতি যে তাদের অমোঘ টান, যেটা তারা হারিয়েছে, তারা সেই জন্য এই মানুষগুলোর পেছনে একটু বেশি তারা পড়ে যান, মানে তাদের নজর পড়ে যায়। বলেছিলেন, এই ভদ্রলোকটি বলেছিলেন যে এরকমই একটি ঘটনা ঠাকুমার সঙ্গে ঘটেছে, তবে আশা করছি আমি যে ক্রিয়া করলাম তাতে মা এবং সন্তান দুজনেই সুস্থ হয়ে যাবে। এবং মা থেকে এটা চলে এসেছে সন্তানের কাছে। মা যদিও স্নান করেছে, যদিও কাপড় টাপড় সবই ছেড়েছে সন্তানকে স্পর্শ করার আগে, কিন্তু তবুও মায়ের ওপর যে একটি দৃষ্টি আছে সেটাই ওই সন্তানকেও ইরিটেট করছে। এবারে দিদার জবানিতেই তো শোনা পুরো গল্পটা। তো ঠাকুমা কিন্তু সেখানে পরিষ্কার বললেন যে আমি জানি না কেন, কিন্তু তারপরে সত্যিই আমার বাচ্চা শান্ত হয়ে গেল, আমার বাচ্চার আর কোনো অসুবিধা নেই, এবং আমারও যে মনে বা আমার শরীরে একটা অদ্ভুত ভার বা একটা গ্লানি ছিল সেইটাও কিন্তু চলে গেল। বলে আমরা আবার ঠিক আগের মতো ফুরফুরে হয়ে গেলাম, আর চলে গেল ব্যাপারটা। বলো এবারে সত্যিই কি ঘটেছিল আমার সঙ্গে, বা এটা কি ভালো কি হওয়ারই ছিল, নাকি এনার ক্রিয়ার ফলে আমি ভালো হলাম? বলে আমি তো জোর দিয়ে সেরকম কিছু বলতে পারি না, কিন্তু এইটা ঘটেছিল আমার জীবনে, এইরকম একটা ঘটনা ঘটে। হ্যাঁ, দীপ্ত বলছো নতুন দিয়ে বিয়ের পর একটা উপরি হাওয়া লাগার সম্ভাবনা থাকে, ফলে অনেক সময় দাম্পত্যে অ্যাডজাস্টমেন্টেও সমস্যা দেখা দেয়। একদম আমি এটাই বলছি, বিবাহ মানে একটি নতুন সংসারের সূচনা। তারপরে মানুষের কনসিভ করা, গর্ভবতী হওয়া মায়ের মানে সেখানে একটি নতুন সন্তান, একটি নতুন জীবনের সূচনা। এইগুলোর প্রতি তো বিদেহীদের লিপ্সা থাকে, সেই লিপ্সার থেকেই কিন্তু ওরা এই সব মানুষদেরকে একটু বেশি টার্গেট করেন। সেজন্য সবসময় এই স্টেজগুলোতে খুব সাবধানে থাকতে হয়। সব জায়গায় যাওয়া, সব জায়গায় ঘোরাঘুরি করা, কি নিজেকে একটু সংযত রাখতে হয়। আমরা জানি, আমরা শুনেছি যখন বিয়ে স্থির হয়ে গেল তখন আমার বাবাও কিন্তু সেই চৈতিকে বলেছিলেন ফোনে যে মা তুমি কিন্তু এখন বেশি বেরোবে না, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। আমাকেও বলেছিল তুই কিন্তু এখন একদম অফিস আর বাড়ি, আর কোথাও না, খুব বেশি আর বেরোবি না, খুব সাবধানে থাকবি, এইগুলো কিন্তু। এবং আমার বাবাও বিয়ের পরে যে বিভিন্ন জায়গায় খেতে টেতে ডাকে, নেমন্তন্ন, যদি খুব রাত হয়ে যেত বা এ হতো, আমার বাবা কিন্তু খুব অফেন্ডেড ফিল করতেন, খুব রেগে যেতেন। মানে আমি প্রচণ্ড বকুনি খেয়েছি বাবার কাছে সেই টাইমে। আসলে সামাজিকতা রক্ষা করতে অনেকেই ডিনারে ডাকতো আমাদেরকে, নতুন বউ নিয়ে আমাকে যেতে হতো, কিন্তু বাবা খুব অফেন্ডেড হতেন যে রাত্রির করে এরকম তুমি বউ মানুষকে নিয়ে বেরোচ্ছ, আবার ফিরতে দেরি হচ্ছে, বলো না না এটা একদম ভালো কথা নয়। এমনিতেই বাবা ছিলেন রাত্রির 10টার সময়তে তালা পড়ে যাবে দরজায়, আর তালা কিছুতেই খুলবেন না, এইরকম আমার বাবার ছিল অবস্থা। তো এই নিয়মগুলো কিন্তু আমার মনে হয়, এই অনুশাসনগুলো না পরিবারে থাকা একটু দরকার, তাতে সবারই আখেরে মঙ্গলই হয়। তো আজকে ঘটনার ঘনঘটা নিয়ে আমি প্রায় 10:32 করে দিয়েছি। আজ এখানেই আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তোমাদের কার কেমন লাগলো একটুখানি জানিও। আর আমার ইউটিউবের বন্ধুদেরকে বলি, মনে করিয়ে দিই আরও একবার, যে ডেসক্রিপশন বক্সে গল্প হলেও সত্যির ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকে, লিংকে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তোমরা। আর তোমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা বা তোমাদের বিশ্বাসভাজন কারুর জীবনে ঘটেছে এরকম কোনো ঘটনা আমাদের সঙ্গে ভাগ করে দিতে পারো তোমরা। এখানে সবাই খুব আমরা আনন্দিত হব।
আর আরও অনেক গল্পের স্টক রয়েছে ঝুলিতে, নিয়ে আগামী পর্বে আবার আসবো। আমি তোমাদের বন্ধু, তোমাদের ভাই, তোমাদের দাদা, তোমাদের স্নেহধন্য সোমশুভ্র। অতএব ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই। বিশ্বাস আর ভালোবাসার হাত যেন সব সময় আমাদের খোলা থাকে, একে অপরের হাত ধরে। যাকে কেউ বিশ্বাস করতে চাইছে না, আমরা অন্তত তাকে বলতে পারি যে না, আমরা বিশ্বাস করি যে তোমার জীবনে সত্যি এরকম ঘটতেই পারে। অস্বাভাবিক ঘটনা তো অস্বাভাবিকই, আমার মনোমতো তো সেটা ঘটে না, তার অস্বাভাবিকত্বটাই তার কাছে স্বাভাবিক। অতএব সবাই খুব ভালো থেকো, ঠাকুর তোমাদের মঙ্গল করুন, ঠাকুর মা গোপাল সোনার সুরক্ষা বলয়ের মধ্যে সকলে থেকো। আবার দেখা হবে গল্প হলেও সত্যির আগামী পর্বে। শুভরাত্রি।